2021 সালে জামশেদপুরে নিজের স্ত্রী, 2 নাবালক মেয়ে এবং তাদের টিউশন টিচারকে হত্যাকারী 42 বছর বয়সী এক ব্যক্তিকে জামশেদপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত 2023 সালের 1 এপ্রিল মৃত্যুদণ্ড দিয়েছিল। জামশেদপুর শহরের কদমা থানা এলাকার N97 বসবাসকারী টাটা স্টিলের ফায়ার ব্রিগেডের এক কর্মী যেভাবে নিজের বাড়িতে নিজের পরিবারের 3 সদস্য ও টিউশন টিচার সহ 4 জনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই ঘটনা আজও জামশেদপুর শহরের মানুষ ভুলতে পারেনি। পুরো ঘটনা আজ আমি আপনাদের শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার এই গল্পের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে আছেন। আজ আমি আপনাদের যে সত্য ঘটনাটি শোনাচ্ছি, সকলকে অনুরোধ করব শেষ পর্যন্ত শুনবেন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সহযোগিতা করবেন। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতা আমার একান্ত কাম্য। তাহলে চলুন শুরু করছি আজকে সত্য ঘটনাটি। 2021-এর 12 এপ্রিল টাটা স্টিলের ফায়ার ব্রিগেডের কর্মী দীপক কুমার সিং ওরফে গোলু, তার স্ত্রী বিনার বয়স ছিল 36 বছর, আর বড় মেয়ে শ্রাবণী বয়স 15 বছর, আর 8 বছর বয়সী ছোট মেয়ে সানভি এবং তাদের 22 বছর বয়সী গৃহশিক্ষিকা রিঙ্কি ঘোষকে হত্যা করেছিল। দীপক রিঙ্কির মৃত্যুর পর তাকে যৌন নির্যাতনও করেছিল। দীপক কুমার তার পরিবারকে নিয়ে জামশেদপুর শহরের কদমা থানা এলাকার তিস্তা রোডে অবস্থিত N97 নাম্বার কোয়ার্টারে থাকত। পরিবারে মোট 4 জন ছিল: দীপক, তার স্ত্রী বিনা আর তাদের 2 মেয়ে শ্রাবণী আর সানভি। মূলত ঝাড়খণ্ডের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের সোপোদেরার বাসিন্দা দীপক চাকরির সূত্রে জামশেদপুরের কদমায় থাকতে শুরু করেছিল। তার বেতনও বেশ ভালোই ছিল এবং পাশাপাশি ট্রান্সপোর্টের ব্যবসাও করত। তাই বাড়িতে কোনো রকমই সমস্যা ছিল না, সবকিছু ভালোই চলছিল। কিন্তু ট্রান্সপোর্ট ব্যবসায় বন্ধুদের দ্বারা আর্থিকভাবে প্রতারিত হওয়ার কারণে দীপকের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। ধার দেনায় সে জর্জরিত হয়ে যায়। আর তখনই এই সবের জন্য দায়ী যারা, তাদের জীবন শেষ করে দেওয়ার জন্য OTT প্ল্যাটফর্মে দেখা ক্রাইম থ্রিলারে ব্যবহৃত পদ্ধতি অনুকরণ করে ভয়ঙ্কর এক পরিকল্পনা করে। পুলিশকে দেওয়া দীপক কুমারের যে স্বীকারোক্তি ছিল, এবার বিস্তারিত সেই তথ্যই আপনাদের জানাব। 2004 সালে দীপকের বিয়ে হয়েছিল বিনার সাথে। 2012 সালে দীপক টাটা স্টিলে ফায়ার ব্রিগেডে চাকরি পায়। এরপর সে জামশেদপুরের কদমা এলাকায় এসে বসবাস শুরু করে। দীপকের পরিবার বাড়ার সাথে সাথে তার দায়িত্ব আর খরচও বাড়তে থাকে। একদিন দীপক তার বাল্যবন্ধু প্রভু সাহুকে কোনো সাইড বিজনেস শুরু করার কথা বললে প্রভু তাকে ট্রান্সপোর্টের বিজনেস করার পরামর্শ দেয়। জামশেদপুরের পারসুডিহ থানা এলাকার সোপোদেরায় দীপকের যে পৈতৃক বাড়ি ছিল, প্রভু সাহুর পরামর্শে দীপক সেটা 40 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছিল। তার থেকে দীপক বিলাসপুরে বসবাসকারী তার ছোট ভাই মৃত্যুঞ্জয় কুমারকে 20 লক্ষ টাকা দিয়েছিল আর নিজের কাছে রেখেছিল 20 লক্ষ টাকা। তারপর প্রভু তার একটি ট্রাক দীপক কুমারের কাছে 17 লক্ষ টাকায় বিক্রি করেছিল। ট্রাকটির ওপর 5 বছরের ট্যাক্স বকেয়া ছিল, যা প্রভু কিন্তু দীপককে জানায়নি। প্রভু তার বুলেটটিও দীপককে 1 লক্ষ টাকায় বিক্রি করেছিল। এরপর প্রভুই ব্যবস্থা করে দেয়। গোবিন্দপুরের যোজবেদার পরিবহনের আওতায় ট্রাকটি চলতে শুরু করে। সেখান থেকে দীপক প্রতি মাসে 65,000 টাকা করে পেতেও শুরু করে। টাকা এলে খরচও বাড়তে থাকে। এরই মধ্যে কোভিডের লকডাউন জারি হয়েছিল। লকডাউনের কারণেই
ট্রাক থেকে যে উপার্জন হচ্ছিল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কিন্তু উপার্জন বন্ধ হলে কি হবে, ব্যয় কম করা কিন্তু দীপকের পক্ষে সম্ভব হয়নি। এদিকে সেই 5 বছরের যে ট্রাকের বকেয়া ট্যাক্স ছিল সেইটা মেটানোর জন্য দীপক টিস্কো কর্পোরেট সোসাইটি থেকে 4.5 লাখ টাকা আর পিএফ এর থেকে 1,40,000 টাকা লোন নিয়েছিল। টাটা স্টিলে সে 34,000 টাকা বেতন পেত, কিন্তু ঋণ কাটানোর ফলে সে শুধুমাত্র 8,000 টাকা বেতন পেতে শুরু করে। আর্থিক অবস্থার অবনতির কারণে বাড়িতেও টানাপোড়েন শুরু হয়। তখন প্রভু সাহুর ভাগ্নে রোশন তাকে বলে যে তারও একটি ভারী ট্রাক আছে, তাহলে তারা দুজনেই তাদের ট্রাক দুটো খড়গপুরে লক্ষ্মী মেটালসে ভাড়া খাটাতে পারে। দীপকও তাতে রাজি হয়, কিন্তু রোশন ট্রাক থেকে যে টাকা আয় হচ্ছিল সে আয়ের টাকা দীপককে ঠিক মতো দিচ্ছিল না। দীপক জানতে পারে যে ব্যবসা থেকে লাভের টাকা বন্টনের ক্ষেত্রে রোশন তাকে প্রতারণা করছে। এদিকে তার ঋণ ক্রমাগতই বাড়তে থাকে। দীপক খুব ভালোই বুঝতে পারছিল যে তার ছোটবেলার বন্ধু প্রভু তার সাথে যে প্রতারণা করেছে তার ভাগ্নে রোশনও এতে জড়িত। তাদের দুজনের কারণেই সে ধ্বংসের দোরগোড়ায় এসে পৌঁছেছে। তাই সে রোশন, তার স্ত্রী আরাধ্যা এবং প্রভু সাহুর হত্যার পরিকল্পনা করে এবং কিভাবে ঘটনাটি ঘটাবে তাও ঠিক করে নেয়, তারিখও ঠিক করে। কিন্তু এরপরই তার মনে হয় যে সে যে ভয়ানক কাণ্ড ঘটাতে চলেছে তাতে তার জেলে যাওয়া অনিবার্য। সে না থাকলে তার পরিবারের কি হবে? এই কারণে তার বন্ধুর ভাগ্নে এবং তার স্ত্রীকে হত্যা করার আগে সে 12 এপ্রিল সকালে তার স্ত্রী আর সন্তানদের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এবং বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 12 এপ্রিল সকাল 8টা নাগাদ দীপক তার স্ত্রী বীণাকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মাথায় হাতুড়ি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। বীণা অজ্ঞান হয়ে গেলে তারপর সে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এর কিছুক্ষণ পর সে তার 15 বছর বয়সের বড় মেয়ে শ্রাবণী এবং 8 বছর বয়সী ছোট মেয়ে সানভিকেও তার স্ত্রীর মতোই হত্যা করে। তারপর স্নান সেরে সে তার জামশেদপুরেরই শাস্ত্রীনগরের শ্বশুরবাড়িতে যায়। সেখান থেকে বীণার প্রায় 5 লাখ টাকা মূল্যের গয়না, যা বীণা তার বাবার কাছে রেখে এসেছিল, সেগুলো ফেরত নিয়ে নেয়। তারপর কদমা বাজারেরই RK জুয়েলার্সে 4.5 লক্ষ টাকায় সেই গয়নাগুলো বিক্রি করে। RK জুয়েলার্স তখন তাকে 3 লক্ষ টাকা দিয়ে দেয়। বাকি 1.5 লক্ষ টাকা 2-1 দিন পরে দেওয়ার আশ্বাস দেয়। এরপর দীপক বাড়ি ফিরে আসে। সে আগেই রোশন আর তার স্ত্রীকে ওই 12 এপ্রিল দুপুরবেলা খাওয়ার জন্য নিমন্ত্রণ করে রেখেছিল। উদ্দেশ্য ছিল তাদের দুজনকেই হত্যা করার। দুপুর 2টো নাগাদ রোশন আর তার স্ত্রী আরাধ্যা আর তাদের ছোট্ট মেয়েকে নিয়ে কদমায় দীপকের বাড়িতে এসে পৌঁছয়। রোশনদের সাথে তার শ্যালক অঙ্কিত ছিল। দীপকের বাড়িতে পৌঁছানোর পর দীপক নিজেই এসে গেট খুলে রোশন আর স্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানায়। কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে দীপক রোশনের দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকালে রোশন তাকে বলে এটা তার শ্যালক অঙ্কিত, ও আজই দিল্লি থেকে এসেছে। তারপর দীপক রোশন, তার স্ত্রী এবং অঙ্কিতকে ড্রয়িং রুমে সোফায় বসায় এবং তাদের সাথে গল্প করতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেলেও দীপকের স্ত্রী বীণাকে দেখতে না পাওয়ায় রোশনের স্ত্রী আরাধ্যা বীণার খোঁজ করলে দীপক বলে যে আমি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, বীণা কিছুক্ষণ আগে আমার ভাইয়ের বাড়ি রাঁচি গেছে আর সাথে 2 মেয়েকেও নিয়ে গেছে। তারপর দীপক কিছুক্ষণ চুপ করে থেকে বলে
তোমাদের কোনো চিন্তা নেই, বাড়িতে আমি একা আছি ঠিকই, কিন্তু তোমাদের আপ্যায়নের কোনো ত্রুটি হবে না। এ কথা শুনে ওরা বেশ বিব্রত হয়। আরাধ্যা কিছুটা বিরক্তি ভরেই বলে, আপনি আমাদের অযথা লাঞ্চে রেখেছেন দীপকদা। বিনা যখন বাড়িতে নেই তখন আমরা অন্য কোনো দিন আসতে পারতাম। দীপক তখন আরাধ্যাকে আশ্বস্ত করে বলে, তোমাদের কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই কথাবার্তার মধ্যে আরাধ্যার মেয়ে বাথরুমে যেতে চায়। আরাধ্যা তখন মেয়েকে কোলে নিয়ে বাথরুমের দিকে গেলে পিছনে পিছনে রোশনও স্ত্রীকে সাহায্য করতে বাথরুমে চলে আসে। কিছুক্ষণ পর বাথরুম থেকে ড্রয়িং রুমে ফেরার সময় তারা কারো চিৎকার শুনতে পায়। তারা দৌড়ে ড্রয়িং রুমে এসে দেখে দীপক হাতুড়ি দিয়ে অঙ্কিতকে আঘাত করছে। হঠাৎ এই দৃশ্য দেখে রোশন কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ করে কি এমন ঘটল যে দীপক অঙ্কিতকে এইভাবে মারছে? সে অঙ্কিতকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই দীপক রোশনের মেয়েটিকে নিজের দিকে টেনে নিয়ে তাকেও মারতে উদ্যত হলো। রোশন যখন তার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেল, দীপক তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করল। রোশনের শরীরে একাধিক জায়গায় আঘাত লাগলো। তখন আরাধ্যা বাড়ির বাইরে গিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। দীপক তখন ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ওদেরকে ছেড়ে দেয়। কোনো রকমে রোশন তার মেয়ে, স্ত্রী আর শ্যালককে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দুপুর 3টের সময় দীপক তার মোটর বাইকটি নিয়ে কোয়ার্টারে তালা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে 12 এপ্রিল সকাল 11টা নাগাদ কদমার রামজনমনগরের বাসিন্দা রিঙ্কু ঘোষ দীপকের মেয়েদের পড়াতে এসেছিল। দুপুর 1টা পর্যন্ত মেয়েটি বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাকে খুঁজতে বেরোয়। এদিকে দীপকের বাড়ি থেকে কোনো ক্রমে প্রাণে ফিরে বাঁচার পর রোশন দীপকের বড় শ্যালক বিনোদ সাহুকে ফোন করে পুরো ঘটনাটি জানায়। ঘটনাটি শোনার পর বিনোদের মনে সন্দেহ হয়। সেই সমস্ত কিছু তার ছোট ভাই আনন্দ সাহুকেও জানায়। বিকেল প্রায় 4টের দিকে বিনোদ আর তার পরিবার দীপকের কোয়ার্টারে পৌঁছয়, কিন্তু সেখানে গিয়ে দেখে গেটে তালা লাগানো, কিন্তু ভিতরে এসি চলছিল। বিনোদ আর তার পরিবার কি করবে ভাবছিল। এমন সময় রিঙ্কিকে খুঁজতে খুঁজতে তার মা আর তার বোন বিপাশাও সেখানে এসে পৌঁছয়। তারা জানায় যে রিঙ্কি দীপকের বাচ্চাদের টিউশন পড়াতে এবং সকাল 11টায় বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। সাধারণত সে দুপুর 1টার মধ্যেই বাড়ি ফিরে যেত। যখন রোজকার মতো রিঙ্কি সময় মতো বাড়ি ফিরল না, তখন তার পরিবার দীপককে ফোন করেছিল। দীপক বলেছিল যে সে টিউশন পড়িয়ে বাড়ি চলে গেছে, কিন্তু দুপুর 3টে পর্যন্ত যখন রিঙ্কি বাড়ি ফেরেনি, তখন তার মা নীলিমা এবং তার বোন বিপাশা দীপকের কোয়ার্টারে এসেছিল, কিন্তু দরজা তালা বন্ধ দেখে রিঙ্কির মা তখন সরাসরি কদমা থানায় গিয়ে পুলিশকে পুরো ঘটনাটা জানায়। পুলিশ কোনো দুর্ঘটনার আশঙ্কা করে একবার তাদের হাসপাতালে খোঁজ করার পরামর্শ দিলে তারা তখন টাটা মেমোরিয়াল হসপিটালেও যায়, কিন্তু সেখানে গিয়েও রিঙ্কির কোনো খোঁজ পায় না। তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তারা আবার দীপকের কোয়ার্টারে যখন ফেরত আসে, তখন সেখানে বিনোদ আর তার পরিবারের সদস্যদের দেখা পায়। বিনোদ রিঙ্কির মা আর বোনের সাথে কথা বলে দীপকের কোয়ার্টারে তালা ভেঙে ফেলে। বিনোদ ভিতরে ঢুকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। সে জানায় যে বিনা আর তার 2 মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এটা শোনার পরে অন্যান্যরা ঘরের ভিতরে যায়। তারা বিনা আর তার 2 মেয়েকে নাড়াচাড়া করে, কিন্তু তাদের দেহে কোনো হৃদস্পন্দন তখন ছিল না। অন্যদিকে দীপকের স্ত্রী আর মেয়েদের মৃতদেহ দেখে রিঙ্কির মা আর বোনের মনেও সন্দেহ হয়। খোঁজাখুঁজি করতে গিয়ে তারা রিঙ্কির একটি চপ্পল তাদের রান্নাঘরের সামনে পড়ে থাকতে দেখে। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়।
তারা বাড়ির ভিতরে রিঙ্কিকে তখন খুঁজতে থাকে। রিঙ্কির স্কুটিটাও পাওয়া যায় বাড়ির উঠোনে, কিন্তু রিঙ্কির কোনো সন্ধান পাওয়া যায় না। তখন রিঙ্কির বোন বিপাশা ঘরের বিভিন্ন জিনিসপত্র সরিয়ে দেখতে থাকে। যখন সে একটা খাটের বক্স খোলে, তখন সে সেখানে রিঙ্কির মৃতদেহটা দেখতে পায়। তার হাত পা বাঁধা অবস্থায় আর মুখে টেপ লাগানো ছিল এবং দেহটি ছিল অর্ধনগ্ন অবস্থায়। একই কোয়ার্টারে 4 জন নিহত হওয়ার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কদমা থানার ইন্সপেক্টর থেকে শুরু করে ডিএসপি, এসপি এবং ফরেন্সিক টিমও ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ অফিসাররা ঘটনাস্থল ভালোভাবে পরিদর্শন করে। তারা একটি ঘরের দেওয়ালে রক্তের ছিটেও দেখতে পায়। তল্লাশির সময় ঘরে রক্তাক্ত একটি হাতুড়ি, রক্তমাখা বালিশ এবং মদের একটি বোতলও পাওয়া যায়। ফরেন্সিক দল ফিঙ্গারপ্রিন্ট নেয় এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করে। ঘটনাস্থলে পাওয়া লাশের অবস্থা দেখে মনে হচ্ছিল যে বিনা আর তার 2 মেয়েকে বেশ কয়েক ঘন্টা আগেই হত্যা করা হয়েছিল। পুলিশের ধারণা, সকাল 11টায় যখন টিউশন টিচার রিঙ্কি দীপকের মেয়েদের পড়াতে এসেছিল, তখন সে বিনা এবং তার 2 মেয়ের লাশ দেখে ফেলেছিল। দীপক রহস্য ফাঁস হওয়ার ভয়েই রিঙ্কিকে হত্যা করেছিল। রিঙ্কির হত্যাকাণ্ড সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে ঘটানো হয়েছিল। 22 বছর বয়সী রিঙ্কি ঘোষের মৃতদেহের যে অবস্থা ছিল, পুলিশ ধারণা করল যে তার সাথে সম্ভবত ধর্ষণও করা হয়েছিল। প্রয়োজনীয় তদন্ত আর কাগজপত্র সম্পন্ন করে পুলিশ 4টি মরদেহই পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এই সমস্ত প্রক্রিয়া হতে সেদিন অনেকটা রাত হয়ে যাওয়ায় পোস্টমর্টম করা সম্ভব হয় না। এই 4টি হত্যাকাণ্ডের সন্দেহ সরাসরি দীপকের ওপরে গিয়ে পড়ে, কিন্তু সে ততক্ষণে পালিয়ে গিয়েছিল এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ তখন দীপকের শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করে। জানা যায় যে 12 এপ্রিল সকালে সে শ্বশুরবাড়ি গিয়েছিল। দীপকের শ্বশুরমশাই পরশনাথ সাহু বললেন যে যখন তিনি তার মেয়ে আর নাতনিদের সম্পর্কে দীপককে জিজ্ঞাসা করেছিল, দীপক বলেছিল যে তারা রাঁচিতে তার ভাইয়ের বাড়িতে আছে। পরশনাথ সাহু পুলিশকে আরও জানান, কদমা রোডে কিছুদিন ধরেই চুরির ঘটনা ঘটছিল, তাই তার মেয়ে বিনা কয়েকদিন আগেই প্রায় 5 লক্ষ টাকার গয়না নিরাপত্তার কারণে তার বাবার কাছে রেখে গিয়েছিল। দীপক 12 এপ্রিল সকালে সে তার গয়নাগুলো ফেরত চেয়েছিল। তারা তাকে গয়না ফেরতও দিয়েছিল। তারপর গয়নাগুলো নিয়ে সে সেখান থেকে চলে যায়। পুলিশ দীপকের শ্বশুরবাড়ি থেকে দীপকের মোবাইল নম্বর নিয়ে তার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করল। দেখা গিয়েছিল 12 এপ্রিল বিকেল 3টের দিকে জামশেদপুরের রামালা হোটেলের কাছে বিষ্ণুপুরে তার শেষ লোকেশন ছিল। তারপরই ফোনটা বন্ধ হয়ে যায়। দীপকের বুলেট বাইকটিও তার বাড়িতে পাওয়া যায়নি। তাই পুলিশ ধারণা করল শ্বশুরবাড়ির থেকে গয়না নিয়ে বুলেট বাইকেই সে পালিয়েছে। 13 এপ্রিল সকাল থেকে পুলিশ পুরো দমে তদন্ত শুরু করেছিল। দীপকের কোয়ার্টারে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে বীর্যলিপ্ত গামছা এবং রিঙ্কির কিছু জামা কাপড়ও পাওয়া যায়। ওই ঘরে খাটের বক্সে রিঙ্কির মরদেহ ছিল। তদন্তে আরও জানা যায়, 12 এপ্রিল সকালে দীপক শ্বশুরবাড়ির থেকে যে গয়না নিয়ে এসেছিল, সকাল 10:30টার দিকে সে কদমারি আরকে জুয়েলার্সে সেই গয়না বিক্রি করেছিল। পুলিশ দীপকের শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে যে দীপকের তার স্ত্রী বিনার সাথে প্রায়ই কোনো না কোনো বিষয়ে ঝগড়া লেগে থাকত। দীপকের ছোট শ্যালক আনন্দ সাহুর অভিযোগের ভিত্তিতেই কদমা থানায় দীপকের বিরুদ্ধে হত্যার মামলা নথিভুক্ত করা হয়। অন্যদিকে রোশান্ত দীপকের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ থানায় আগেই করেছিল। ডিআইজি রাজীব রঞ্জন সিং জামশেদপুরে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রোশন সহ দীপকের শ্বশুরবাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করেন।
অন্যদিকে পুলিশ মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন করার পর মৃতদেহ পরিবারবর্গের কাছে হস্তান্তর করে। কিন্তু এত বড় ঘটনার কথা জানার পরও এবং তথ্য পাওয়ার পরেও দীপকের পরিবারের কেউ কিন্তু জামশেদপুরে আসেনি। বীণা আর তার 2 মেয়ের শেষকৃত্য বীণার বাপের বাড়ির লোকজনই সম্পন্ন করে। পুলিশ তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারে যে দীপক 12 এপ্রিল সকালে হাতুড়ি দিয়ে তার স্ত্রী আর তার 2 মেয়েকে হত্যা করেছিল। বীণার মাথার 2 জায়গায় এবং মুখেও আঘাত করেছিল। তারপর বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করেছিল। বড় মেয়ে শ্রাবণীর মাথার পিছনে আঘাত করা হয়েছিল এবং তার গলাও চেপে ধরা হয়েছিল। দীপক সবচেয়ে বেশি ভালোবাসত তার ছোট মেয়ে সানভিকে, কিন্তু তার মাথার পিছনেও প্রচণ্ড আঘাত করা হয়েছিল, যার ফলে তার মাথার কয়েকটি হাড় ভেঙে গিয়েছিল। পুলিশের জন্য এখন দীপককে খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছিল। তার বন্ধু ও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে তার লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গাগুলো সম্পর্কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশ বেশ কয়েকটি আলাদা আলাদা টিম গঠন করে। এরপর জামশেদপুর ও রাঁচি ছাড়াও বিহার, ছত্তিশগড়, এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত তার সন্ধান শুরু করা হয়। একাধিক জায়গায় অভিযান চালানো হয় এবং পাশাপাশি তার মোটর সাইকেলটিও খুঁজে বের করার চেষ্টা করা হয়। পুলিশ দীপকের ভাই আর বোনদের সাথেও কথা বলে এবং তাদের মোবাইল নম্বরও পরীক্ষা করে। 4-5 দিনের তদন্ত আর তল্লাশির পর 16 এপ্রিল পুলিশ দীপককে ধানবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে। দীপক 12 এপ্রিল দুপুরে জামশেদপুর থেকে বুলেট নিয়ে রওনা হয়ে রাঁচি পৌঁছেছিল। বুলেটটি সে রাঁচিতেই রেখে দেয়। তারপর সেখান থেকে ট্যাক্সি নিয়ে 15 এপ্রিল ধানবাদে পৌঁছয়। সেখানে সে একটা হোটেলে থাকে। দীপক তার কাছে রাখা 3 লক্ষ টাকার মধ্যে থেকে 1.5 লক্ষ টাকা তার ভাইয়ের অ্যাকাউন্টে জমা করতে চেয়েছিল। এই উদ্দেশ্যে সে 16 এপ্রিল ধানবাদের একটি প্রাইভেট ব্যাংকে টাকা জমা দিতে যায়। ব্যাংকে টাকা জমা হওয়ার সাথে সাথেই দীপকের ভাইয়ের মোবাইল নম্বরে একটি মেসেজ আসে। যেহেতু পুলিশ ইতিমধ্যে দীপক এবং তার ভাইয়ের মোবাইল নম্বর নজরদারিতে রেখেছিল, তাই দীপকের ভাইয়ের নম্বরে মেসেজ আসা মাত্রই পুলিশ দীপকের সন্ধান পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জামশেদপুর পুলিশ ধানবাদ পুলিশকে খবর দেয়। দীপক প্রতিশোধ নেওয়ার জন্য তার বন্ধু প্রভু আর রোশনকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু এসবের মধ্যে জামশেদপুরের উইমেন্স কলেজের বিএ ফাইনাল ইয়ারের ছাত্রী রিঙ্কি ঘোষ, যার এই সব কিছুর সাথে কোনো সম্পর্কই ছিল না, এক নিষ্ঠুর বর্বর হত্যার শিকার হতে হলো তাকে। দীপক তার এই নৃশংসতার নিজের হাসি খুশি সংসারটা তো ধ্বংস করলই, রিঙ্কির পরিবারের সুখও কেড়ে নিল। পুলিশ দীপকের স্বীকারোক্তি আর প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করল। আদালত দীপককে 302, 307, 379, 201 এবং 376-1 খুন, খুনের চেষ্টা, চুরি, প্রমাণ লোপাট, ধর্ষণ এই ধারায় দোষী সাব্যস্ত করে। আদালত দীপকের বর্বরতা দেখে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এই ঘটনাটি বলার মাধ্যমে আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের সচেতন করা, সতর্ক করা। এই ভয়াবহ ঘটনা সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার পরিশ্রম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কথা হবে আবার পরের ভিডিওয়। ধন্যবাদ।